খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। সাহস থাকলে ফাঁসির সাজা ঘোষণা হতেই বড় হুঁশিয়ারি হাসিনার। দুয়ারে রেশন বদলে যাবে, কেন্দ্রের অসম মডেল, নির্দেশ ঘিরে উদ্বেগে রাজ্যবাসী। পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতের সেনা প্রধান। মধ্যবিত্তের জন্য দারুণ খবর, ফের সস্তা হচ্ছে রান্নার গ্যাস। এক ধাক্কায় কত কমে গেল এলপিজির দাম। অবৈধভাবে দীর্ঘদিন ভারতে বসবাস, এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফেরার ঢল। খাস কলকাতায় ফের টাকার পাহাড়, গাড়ি থেকে উদ্ধার কোটি কোটি নোট, কোথা থেকে আসছিল? উদ্ধার বিএলওর ঝুলন্ত দেহ, আবার দায়ী এসআইআর, এবার কাঠগড়ায় সিপিএম। বিরাটিতে থাকতাম, এদেশের কাগজপত্র কিছু নেই, লোটা কম্বল নিয়ে বর্ডারে দাঁড়িয়ে প্রায় ৩০০ বাংলাদেশি। সৌদির বাস দুর্ঘটনায় এক পরিবারে ১৮ জনের মৃত্যু, এক লহমায় নিশ্চিহ্ন ৩ প্রজন্ম। নার্স পরিচয় মায়ের সঙ্গে আলাপ, খাস কলকাতা শিশু হাসপাতাল থেকে বাচ্চা নিয়ে উধাও মহিলা। হাসিনার রায় ঘোরাবে পদ্মপাড়ের হাওয়া, বড় দাবি চিন্ময় কৃষ্ণের আইনজীবীর। সঙ্গম করতে চাই, বিদেশিনীকে কুপ্রস্তাব, প্রত্যাখ্যাত হতেই প্রকাশ্যে হস্তমৈথুন যুবকের। বাজেয়াপ্ত হাসিনার সম্পত্তি, নিহতদের পরিবারে সেই অর্থ বন্টনের নির্দেশ। একই এপিক নাম্বারে ২০০ ভোটার, এসআইআরের মাঝে তমলুকের একাধিক ভূতে আতঙ্ক। হাসিনাকে ফেরাতে পশ্চিমবঙ্গের লোক সাহায্য না করলে আমরা ভারত বিরোধী সন্ত্রাসীর আশ্রয় নেব। রাজভবনে বম্ব স্কোয়াড, স্নিফার ডগ নিয়ে তল্লাশি সিআরপিএফ কলকাতা পুলিশের, বের করা হলো কর্মীদের নেপথ্যে কি। বাংলার স্বাস্থ্য পরিষেবায় নয়া ইতিহাস, গর্বের কীর্তি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী। মধ্যরাতে ছুরি হাতে তাণ্ডব, বেঙ্গালুরু বিমানবন্দর কি তবে বড় বিপদ থেকে রক্ষা পেল সিআইএসএফ এর তৎপরতায়? বিধায়কের পাশে বসে দেহ ভাসানোর হুঙ্কার, বিতর্কের মুখে তৃণমূল নেতা। পাহাড় নিয়ে বিবাদ, কথা শুনছেন না শাহ, মোদির কাছে নালিশ মমতার। হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার আগেই ৩২ ধানমন্ডির বাড়ির সামনে হাজির পে লোডার, কি মতলব? দিল্লির বাতাসে বিষ, ৪০০ পেরোল একিউআই, বাড়ছে উদ্বেগ। এসআইআরের নামে ওটিপি চাইলে দেবেন না, সাইবার জালিয়াতি রুখতে সতর্কবার্তা কমিশন পুলিশের। বিয়ের ২০ দিন বাকি, সোনার গয়না নগদ দিয়ে পালালো চোর, অঝরে কাঁদছেন কোণে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। সৌদির বাস দুর্ঘটনায় এক পরিবারের ১৮ জন মৃত্যু, এক লহমায় নিশ্চিহ্ন ৩ প্রজন্ম। মক্কা মদিনা তীর্থে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪২ জন ভারতীয়। তাদের মধ্যে ১৮ জন হায়দ্রাবাদের বাসিন্দা, একই পরিবারের সদস্য। এদের মধ্যে ৯ শিশু। কার্যত দুর্ঘটনায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে পরিবারের ৩টি প্রজন্ম। মোহাম্মদ আসিফ নামের এক ব্যক্তি, আমার শ্যালিকা ভগ্নিপতি, তাদের ছেলে, ৩ মেয়ে এবং তাদের সন্তানরা উমরাহ পালনের জন্য গিয়েছিল। আর ৮ দিনের ওরা তীর্থযাত্রা করে। ৮ দিন আগে তীর্থযাত্রা করে। ইতিমধ্যে উমরা সম্পূর্ণ হয়েছিল। মদিনায় ফিরছিল সকালে, সেই সময় রাত ১:৩০ নাগাদ দুর্ঘটনা ঘটে। বাসে আগুন ধরে যায়। শনিবার ওদের দেশে ফেরার কথা ছিল। আসিফ আরও জানান, দুর্ঘটনার আগে পর্যন্ত তার নিয়মিত যোগাযোগ ছিল পরিবারের সঙ্গে। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে নাসির উদ্দিন, তার স্ত্রী আখতার বেগম, ছেলে সালাউদ্দিন, মেয়ে আমিনা, রিজওয়ানা এবং সাবানার। এই মেয়েদের সন্তানদেরও মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, রবিবার রাতে বাসে মক্কা থেকে মদিনায় যাচ্ছিল তীর্থযাত্রীদের দলটি। প্রায় ১:৩০ নাগাদ মুফরিহাটের কাছে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বাসে। ঘুমের মধ্যেই আগুনে ঝলসে যান ৪২ জন, যাদের বেশিরভাগই মহিলা ও শিশু। ভয়াবহ এই দুর্ঘটনার পরও কপাল জোরে বেঁচে যান হায়দ্রাবাদের বাসিন্দা ২৪ বছরের মোহাম্মদ আব্দুল সোয়েব। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসের সামনে চালকের ঠিক পাশের আসনে বসেছিলেন হায়দ্রাবাদের ওই যুবক। মনে করা হচ্ছে দুর্ঘটনার পর কোনোভাবে বাসের বাইরে ছিটকে পড়েন তিনি। এর ফলে অগ্নিকাণ্ড থেকে রক্ষা পান। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। সৌদি আরবে দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এক্স হ্যান্ডেলে লিখেছেন, মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। যারা প্রিয়জনদের হারিয়েছেন সেই সব পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। সাহস থাকলে ফাঁসির সাজা ঘোষণা হতেই বড় হুঁশিয়ারি হাসিনার। বিচারের নামে প্রহসন, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়কে ঠিক এই সুরেই কটাক্ষ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জুলাই গণ অভ্যুত্থানের সময় হওয়া ভারত মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনালের ৩ বিচারপতি বিশিষ্ট বেঞ্চ। ফাঁসির সাজা দেওয়া হয়েছে এই মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে।
পাশাপাশি এই মামলায় দোষী সাব্যস্ত করে আরেক আসামি তথা বাংলাদেশের প্রাক্তন পুলিশ কর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় সুবাদে 5 বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। কিন্তু এই কোনো রায়কেই চূড়ান্ত মানতে নারাজ দেশান্তরী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রায় ঘোষণার পরই আওয়ামী লীগের সমাজ মাধ্যমে পোস্ট হয়েছে শেখ হাসিনার প্রতিক্রিয়া। সমস্ত অভিযানকে নস্যাৎ করে গোটা রায়দান প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে কটাক্ষ করেছেন তিনি। কি বার্তা হাসিনার! মোট 5 মাথার সেই বিবৃতিতে হাসিনা লিখেছেন, এই রায় পক্ষপাতদুষ্ট, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ওরা ওদের চরমপন্থী ভাবধারাকে মানুষের সামনে তুলে ধরেছে। এই নামমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের কোনো ভিত্তি নেই। এখানেই থেমে থাকেননি হাসিনা। তাকে দোষী সাব্যস্ত করায় তিনি এর আগে থেকে নির্ধারিত বলে দাবি ছিল মুজিব কন্যার। তার কথা, ইউনূস সরকার নিজের ব্যর্থতা ঢাকতে দেশের বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বাংলাদেশের ট্রাইব্যুনালের এই রায়কে কোনো পেশাদার আইনজীবী সমর্থন করেন না। বাংলাদেশের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অস্তিত্ব নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন হাসিনা। তার কথায়, নামে আন্তর্জাতিক লেখা থাকলেও কাজে নয়। এটা স্পষ্ট ইউনূস সরকার নিজেদের রাগ মেটাতে আদালতকে ব্যবহার করছে। আমি আগে ওদের চ্যালেঞ্জ করেছি, আবারও করছি। সাহস থাকলে আমার বিরুদ্ধে স্থিত আন্তর্জাতিক অপরাধে আদালতে যান। আমি এটাও জানি ওরা যাবে না, কারণ আইসিসি আমাকে রেহাই দেবে। উদ্ধার বিএলওর ঝুলন্ত দেহ, আবার দায়ী এসআইআর, এবার কাঠগড়ায় সিপিএম। হুগলির মেমারিতে এক বিএলওর মৃত্যু প্রশ্ন তুলে দিয়েছিল একাধিক। কাঠগড়ায় দাঁড় করিয়েছিল ভোটার তালিকায় নিবিড় পরিমার্জনকে। এবার সেই একই ছবি প্রায় 2500 কিলোমিটার দূরে। বাংলার মতো কেরলেও চলছে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজ। তারই মাঝে বুথ স্তরের আধিকারিক বা বিএলওর মৃত্যু ঘিরে ছড়ালো উত্তেজনা। পরিবারের অভিযোগ, এসআইআরের জন্য তৈরি হওয়া কাজের চাপের দিকে উঠল এসআইআর বয়কটের ডাকও। এই ঘটনা কেরলের কন্নুরের। নিহতের নাম অনিশ জর্জ, তিনি পেশায় শিক্ষক ছিলেন। রবিবার অনিশের ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবার। তাদের অভিযোগ, এসআইআরের কাজের চাপে আত্মঘাতী হয়েছেন তিনি। এরপরই রাজ্যের শিক্ষক, সরকারি কর্মচারীদের সংগঠনগুলি তিরুবনন্তপুরমে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতরের সামনে বিক্ষোভ দেখায়। দাবি তোলে অতিরিক্ত কাজের চাপ দেওয়া যাবে না, পাশাপাশি ঘটে এসআইআরের কাজের বয়কটের ডাকও। এদিন সে রাজ্যের সরকারি কর্মচারী ও শিক্ষকদের অ্যাকশন কাউন্সিল সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসআইআরের কাজে যোগ দেবে না বলে জানিয়ে দেয়। প্রতিবাদ বিক্ষোভ চলে জেলাশাসকের দফতরগুলি ঘিরেও। এই সংগঠনগুলির অভিযোগ, এসআইআরের কাজের জন্য বিএলওদের উপর অমানসিক চাপ তৈরি করা হচ্ছে। হাতে খুব অল্প সময়, কিন্তু কাজ আকাশ ছোঁয়া। এই চাপে বিএলওদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। একই দাবি নিহতদের পরিবারের। অনিশের বাড়িতে লোক জানিয়েছে, এসআইআরের কাজের চাপে নাওয়া খাওয়া ভুলে গিয়েছেন তিনি। কাজ শেষ করার তাগাদা দিতে প্রতি মুহূর্তে ফোন করতেন ঊর্ধ্বতনেরা। অবশ্য এই ঘটনায় কেরলের কংগ্রেস নেতা তথা বিরোধী দলনেতা VD সতীশন সিপিএম কর্মীদের দিকে আঙুল তুলেছেন। তার দাবি, জর্জের সঙ্গে কংগ্রেসের এক কর্মী ফর্ম বিলির কাজে বেরিয়েছিলেন। নার্স পরিচয়, মায়ের সঙ্গে আলাপ। খাস কলকাতা শিশু হাসপাতাল থেকে বাচ্চা নিয়ে উধাও মহিলা। নার্স পরিচয়ে খুদে মায়ের সঙ্গে আলাপ, ভাব জমাতেই শিশুকে নিয়ে উধাও মহিলা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার একটি শিশু হাসপাতালে। ইতিমধ্যেই ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। হাসপাতালে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভাঙড়ের কাশীপুরের বাসিন্দা মঞ্জুলা বিবি। জানা গিয়েছে, সোমবার দুপুরে পুত্র সন্তানকে নিয়ে কলকাতা শিশু হাসপাতালে আসছিলেন তরুণী। বাসে এক মহিলার সঙ্গে পরিচয় হয় তার। সেখানে কথায় কথায় মঞ্জুলাকে জানান তিনি নাকি ওই হাসপাতালের নার্স। সরল বিশ্বাসে তা মেনে নেন তরুণী। একসঙ্গেই হাসপাতালে যান তারা। পৌঁছেই ছেলেকে ডাক্তার দেখিয়ে নেন মঞ্জুলা। তখনই সঙ্গে ছিলেন ওই মহিলা। এরপর ওষুধ কেনার সময় সন্তানকে ওই মহিলার কাছে রেখে যান বধূ। ফিরে এসে আর সন্তানের খোঁজ পাননি তিনি। উধাও বাসে পরিচয় হওয়া মহিলাও। গোটা হাসপাতাল খুঁজেও হদিশ না মেলায় গোটা বিষয়টা স্পষ্ট হয়। এরপরই ফুলবাগান থানার দ্বারস্থ হন মঞ্জুলা ও তার পরিবারের সদস্যরা। পুলিশের তরফে জানানো হয়েছে, হাসপাতালে সিসিটিভি খতিয়ে দেখে মহিলার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। প্রসঙ্গত মাসখানেক আগে কার্যত একই ঘটনা ঘটেছিল বর্ধমানে। হাসপাতালে মায়ের কোল থেকে আদর করার নামে খুদেকে নিয়ে বেপাত্তা হয়েছিলেন দুই মহিলা। যদিও অতি দ্রুত এদের গ্রেপ্তার করে পুলিশ, বাচ্চাটি ফিরিয়ে দেওয়া হয় মায়ের কোলে। এসআইআর নামে ওটিপি চাইলে দেবেন না, সাইবার জালিয়াতি রুখতে সতর্কবার্তা কমিশন পুলিশের। এসআইআর এর নামে ওটিপি দিয়ে জালিয়াতির আশঙ্কা। আগেভাগে আমজনতাকে সতর্ক করল নির্বাচন কমিশন ও পুলিশ। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি নিয়ে স্পষ্টভাবে জানানো হলো, এসআইআর এর ফর্ম পূরণে মোবাইল নাম্বার দিতে এলেও ওটিপি ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। তাই কেউ ফর্ম পূরণের নামে ওটিপি চাইলে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন সংস্থা নাম করে আধার কার্ডের ভেরিফিকেশন, ব্যাংকের নাম করে ওটিপি নিয়ে জালিয়াতির ঘটনা নতুন নয়। প্রায়ই এই পদ্ধতিতে ফাঁদ পেতে আমজনতার অ্যাকাউন্ট ফাঁকা করে দেয় প্রতারকরা। গত কয়েক বছর রাজ্যের বিভিন্ন প্রান্তে হেন একাধিক অভিযোগ জমা পড়েছে ভুরি ভুরি।
তদন্তে নেমে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কিনারা করা যায়নি এমন কেসও রয়েছে। তবে বারবার পুলিশ প্রশাসনের তরফে রাজ্যবাসীকে সতর্ক করা হয়েছে। ফোন করে ওটিপি চাইলে কাউকে তা না দেওয়ার পরামর্শ দিয়েছে বারবার। বিয়ের 20 দিন বাকি, সোনার গয়না নগদ নিয়ে পালালো চোর, অঝরে কাঁদছেন কনে। দিন 20 পরেই একমাত্র মেয়ের বিয়ে, ধার দেনা করে জমি বিক্রি করে মেয়ের বিয়ে, গয়না অন্যান্য সামগ্রী কেনাকাটা করেছে পরিবার। বিয়ের আয়োজনের শেষ মুহূর্তেই প্রস্তুতি চলছিল, কিন্তু রবিবার রাতে ওই বাড়িতে হানা দিয়েছিল চোরের দল। সোনার গয়না, বিয়ের জন্য রাখা কয়েক লক্ষ টাকা, অন্যান্য জিনিসপত্র চুরি করল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বনগাঁর বাগদা এলাকায়। ঘটনায় মাথায় হাত ওই পরিবারের, কিন্তু বিপর্যয়ের পর অঝরে কেঁদেই চলেন এই পরিবারের একমাত্র মেয়ে। বাগদার সিন্দ্রানী অঞ্চলের নলডুগারি গ্রামের বাসিন্দা কুদ্দুস মণ্ডল পেশায় কৃষক। ওই পরিবারের একমাত্র মেয়ের বিয়ে ঠিক হয়। বিয়ে উপলক্ষে কোনো কিছুই কার্পণ্য করেননি বাবা। বিয়ের জন্য কিছু অর্থ আগে জমিয়েছিলেন, এছাড়াও টাকার জন্য কিছু জমি বিক্রি করেছিলেন। শুধু তাই নয়, ঋণও নেওয়া হয়েছিল। বিয়ের জন্য সোনার গয়না জিনিসপত্র কেনা হয়েছিল, বাড়িতেই ছিল সেসব। এদিকে আরও কিছু কেনাকাটা বাকি, তার আগে বাড়িতে চুরি। জানা গিয়েছে বাড়ির পাশে একটা অনুষ্ঠান হচ্ছিল। রবিবার রাতে পরিবারের সকলে সেখানে গিয়েছিলেন, সেই সুযোগে চোর হানা দেয়। রাত 9টা নাগাদ গৃহকর্তা কুদ্দুস মণ্ডল বাড়িতে ফিরে আতঙ্কিত হয়ে পড়েন। বাড়ি ঘরের দরজায় তালা ভাঙা, ঘরের ভেতর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে সোনার গয়না, টাকা সর্বস্ব চুরি হয়ে গিয়েছে। বাজেয়াপ্ত হাসিনার সম্পত্তি, নিহতদের পরিবারে সে অর্থ বন্টনের নির্দেশ। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে 5টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তার সাজা মকুব করে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় অনুযায়ী মৃত্যুদণ্ডের পরে ক্ষতিপূরণ নিয়ে ট্রাইব্যুনাল নির্দেশ করেছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে থাকা সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে তা রাষ্ট্রীয় মালিকানার আওতায় আনতে হবে এবং তা আবু সাইদ সহ সমস্ত শহীদদের পরিবারে বন্টন করতে হবে। রায় ঘোষণার সময় নিহতদের পরিবার আদালতে উপস্থিত ছিলেন। তবে শেখ হাসিনা রায়কে পক্ষপাতদুষ্ট অবৈধ ট্রাইব্যুনালের উদ্দেশ্যমূলক সিদ্ধান্ত বলে দাবি করেছেন রায় প্রত্যাখ্যান করেছেন। খাস কলকাতায় ফের টাকার পাহাড়, গাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা। কোথা থেকে আসছিল? এবারে রাজারহাটে আকাঙ্ক্ষা মোড়ের কাছে গাড়ি থেকে উদ্ধার প্রায় 5 কোটি টাকা, সেই সঙ্গে গ্রেফতার গাড়ির চালক সহ 2 ব্যক্তি। গতকাল নারায়ণপুরে ইকো পার্কের সংযোগস্থলে আকাঙ্ক্ষা মোড়ের কাছে আটক গাড়ি। বীরভূম থেকে গাড়িটি আসছিল বলে অনুমান তদন্তকারীদের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান করা হয়। বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, তাতেই একটি গাড়ি থেকে উদ্ধার করেছে প্রায় 5 কোটি টাকা। গতকাল বিকেলে স্করপিও গাড়িটি উদ্ধার হয়। প্রায় 5 কোটি উদ্ধার, চালক এবং সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। বেঙ্গল এসটিএফের তরফে জানা গিয়েছিল, রবিবার বিকেলে নারায়ণপুর থানার অন্তর্গত 12 মাথার মোড়ে গাড়িতে তল্লাশি চালানো হয়। সাদা রঙের একটি স্করপিও গাড়িতে তল্লাশি চালাতে উদ্ধার হয় একাধিক ব্যাগ, তাতে ছিল 5 কোটি টাকা। বেঙ্গল এসটিএফ এবং নারায়ণপুর থানার যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে গাড়ির চালক এবং তার সঙ্গী। ধৃতরা হলেন আকরম খান, ইমরান খান। সোমবার তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। বাজেয়াপ্ত করা হয় স্করপিও গাড়িটি। এদিকে কলকাতার বুকে এমন বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোথা থেকে এলো টাকা, কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল, এসব এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। মৃত্যুদণ্ডের রায়ের পরই হাসিনাকে ফেরত চাইল ঢাকা। জবাবে কি জানাল নয়াদিল্লি? বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড ঘোষণার পর তাকে অবিলম্বে ফেরত চেয়েছে। কোনো রকম দেরি না করে তার জবাব দিল নয়াদিল্লি। সোমবার ভারতের বিদেশ মন্ত্রক জানায়, ঢাকা রায়ের বিষয়টি নয়াদিল্লি সরকারিভাবে নথিবদ্ধ করেছে। মনে রাখতে হবে, ভারত সবসময় বাংলাদেশের মানুষের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষেই প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের অবস্থান, বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, সম্প্রীতি, স্থিতিশীলতা বজায় রাখতে হবে। এটাই ভারতের অগ্রাধিকার। সেই লক্ষ্যে ভারত সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে। ঢাকার দাবি ও কড়া বার্তা। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লিকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকে জানিয়েছে, হাসিনা গত বছরের অশান্তির পর থেকেই ভারতে রয়েছেন। তাদের দাবি, জুলাই মাসে ছাত্র আন্দোলনে হিংসা দমন পীড়নের ঘটনায় তাকে মানবতাবিরোধী অপরাধ দোষে সাব্যস্ত করা হয়েছে। ঢাকা আরও সতর্ক করে বলেছে, যে কোনো দেশ হাসিনাকে আশ্রয় দিলে তা অত্যন্ত অমৈত্রিক ও ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা হিসেবে গণ্য হবে। তবে কূটনীতিকদের মতে, ঢাকাও ভালো করে জানে যে নয়াদিল্লি কোনোভাবে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না। তবে ইউনূস প্রশাসন ঘরোয়া রাজনীতিকে বার্তা দিতেই এইসব গরম গরম কথা বলছে।